যেমনটি জানাচ্ছিলাম, নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে দেশের নিম্নাঞ্চলে। এ নিয়ে খবরাখবর জানাতে মৌলভীবাজার এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব মৌলভীবাজারে, যুক্ত হচ্ছেন আব্দুর রব। মৌলভীবাজারের কোন কোন এলাকা পানিতে প্লাবিত হয়েছে এবং হাওড়া অঞ্চলের বা কৃষকদের কি অবস্থা, তারা কি বলছেন? জি শাহনাজ, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার যে চাঁদনীঘাট পয়েন্টে, সেটা মনু নদের চাঁদনীঘাট পয়েন্ট। মৌলভীবাজারের যে নদীগুলো রয়েছে এর মধ্যে জুরি নদী বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মনু, দোলাই এবং কুশিয়ারা নদী বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 4 দিনের বৃষ্টিতে আসলে মৌলভীবাজারে 311 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে হঠাৎ করে আকস্মিক ঢল এবং বৃষ্টিপাতের ফলে আসলে এই মৌলভীবাজারের বিভিন্ন জায়গা আসলে এক ধরনের প্লাবিত হয়। কিন্তু আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে এই ধীরে ধীরে পানি নেমে গেছে শহরের বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এখন পর্যন্ত মৌলভীবাজার যে হাওড় অঞ্চল রয়েছে, সেই হাওড় অঞ্চলে আসলে বুড়ো ফসল প্লাবিত হয়েছে। সেই বুড়ো ফসল প্লাবিত হওয়ার প্রেক্ষিতে আসলে কৃষকরা অনেকটাই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমরা হাওড় অঞ্চল ঘুরে দেখেছি যে আসলে যে কৃষকের যে স্বপ্নের যে ফসল সেটা পানিতে অনেকটা তলিয়ে গেছে এবং এই পরিমাণ আসলে কৃষি বিভাগ আমাদের জানিয়েছে প্রায় 900 হেক্টর বুড়ো ফসল পানিতে তলিয়ে গিয়েছে এবং এই যে ধান পানিতে তলিয়ে গিয়েছে সেই ধান আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত বা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন কৃষকরা। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারের যে উপরিও যে পানি সেটা ছিল, সেই পানিটা অনেকটা নেমে গেছে, কিন্তু যে হাওড়া অঞ্চলের যে পানি সেটা এখনো রয়ে গেছে এবং ধীরে ধীরে আসলে অনেকটা জলাবদ্ধতার রূপ নেবে। শানাস। জি আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হচ্ছে নেত্রকোনা থেকে হানিফুল্লাহ আকাশ। নেত্রকোনাতেও নদ নদীর পানি বেড়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কি পরিমাণ ধান জমি পানির নিচে রয়েছে এবং কৃষকরা তাদের ধান কি পরিমাণ কাটতে পেরেছেন? শাহনাজ, আজকে সকাল থেকেই কিন্তু জানাচ্ছিলাম নেত্রকোনার যে প্রধান নদ নদীর পানি বৃদ্ধির খবর এবং হাওরের যে কৃষকদের দুর্ভোগ সেটিও কিন্তু আমরা দেখাচ্ছিলাম। নেত্রকোনার যে ধনু, কংস এবং যে উবদাখালী যে নদী রয়েছে প্রধান, তার মধ্যে কিন্তু যে সোমেশ্বরীর নদী এবং কংস নদীর জারিয়া পয়েন্টে কিন্তু 92 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে কিন্তু কলমাকান্দার যে উবদাখালী নদী রয়েছে সেটির পানিও কিন্তু এখন প্রায় বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে এবং এই যে পানি বৃদ্ধির কারণে নেত্রকোনার যে হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ, খালিয়াজুরির যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেগুলো এরই মধ্যে প্লাবিত হওয়ার যে আশঙ্কা রয়েছে এবং হাওরের ভেতরে যে জলাবদ্ধতার কারণে কিন্তু ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং এই কৃষক এই ধান তাদের যে স্বপ্নের বুড়ো ফসল সেটিকে রক্ষা করার জন্য কিন্তু চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন এবং তারা এখন যেটি করছেন আমরা দেখেছি যে আসলে তাদের সারা বছরের খাবারের জন্য যে ধান সংগ্রহ করা সেটি তারা নৌকা দিয়ে পানির নিচ থেকে সেগুলোকে তুলে আনার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আসলে এই ধান হাওর থেকে তুলেও কিন্তু তারা শুকাতে পারছেন না, কারণ টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে ধান শুকানো যাচ্ছে না, যে কারণে এই ধান এনে কিন্তু তারা এই ধানও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যে হাওরের যে দুর্ভোগ সেটি দেখা যাচ্ছে যে আসলে বাড়ছে এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম যে নেত্রকোনায় এই বছর এই যে বন্যার কারণে যে কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি বিভাগ বলেছে আসলে প্রাথমিক পর্যায়ে তারা এর তালিকা করার জন্য সংশ্লিষ্ট যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে এবং এই কৃষি কর্মকর্তাগণ অতি দ্রুত এই তালিকা প্রণয়ন করলে সেটি তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা পাঠাবেন। শাহনাজ। জি আকাশ, আপনাকে ধন্যবাদ। আবার টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানিও। এর মধ্যে ভেঙে গেছে তাদের একটি ফসল রক্ষা বাঁধ এবং এই নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এ আর জুয়েল। তাদের জিনারিয়া ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে, কি পরিমাণ ফসলের জমি প্লাবিত হয়েছে? শাহনাজ, ফসলের ক্ষতিগ্রস্তের বিষয়টা যদি বলি এবং হাওরে আসলে কি পরিমাণ দুর্যোগ চলছে সেটি গেল কয়েকদিন ধরে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি একটা চিত্র দেখাতে চাই। আসলে হাওরের পুরো হাওরের চিত্রটা আসলে এমনই। এই পুরো ফসল হাওরের এইভাবে পানিতে নিমজ্জিত আছে এবং ফসল বাঁচাতে কৃষকরা কি পরিমাণ পরিশ্রম করছেন। তারা আসলে শ্রমিক না থাকায় এইভাবে আসলে অনেক অনেক জায়গায় নৌকা প্রবেশ করতে পারে না, যে অনেকের কিন্তু নৌকা নেই, যার কারণে এইভাবে প্লাস্টিকের বস্তা দিয়ে এইভাবে ধান কেটে তুলে এনে আসলে পাড়ে তুলে আবার এইভাবে এই
এইভাবে করে কিন্তু কৃষকের যে ফসল সেই ফসল বাঁচানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে সুনামগঞ্জে প্রায় 50 ভাগের বেশি 48 ভাগ ধান কাটা হয়েছে কৃষিগত তথ্য মতে। তবে বাস্তব চিত্র কিন্তু আরো অনেক কম ফসল কাটা হয়েছে, কারণ হচ্ছে গেল কয়েকদিনের বৃষ্টিতে হাওরের বেশিরভাগ ফসল পানিতে তলে আছে এবং শ্রমিক সংকটের কারণে এবং ধান কাটার যে মেশিন হারভেস্টার সেটি হাওরে পানির জন্য প্রবেশ করতে না পারায় এই কৃষকরা তাদের ফসল কাটতে পারছেন না। এবং যেহেতু আগামী 2-3 দিনের বৃষ্টির একটা শঙ্কা রয়েছে বা পাহাড়ি ঢল রয়েছে, চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে কিন্তু ফসল আর ক্ষতি হবে। এবং ইতিমধ্যে হাওরে আসলে একটা হাহাকার চলছে, যদিও আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী এইসব হাওরের মানুষদের সহায়তার কথা বলেছেন, তবে কৃষকরা আসলে তাদের ফসল বাঁচাতে এখন খুব ব্যস্ত বা তাদের ফসল যে রক্ষায় তারা বলছেন যে একটু শ্রমিক কিংবা একটু হারভেস্টার বা যদি কোনো আর শ্রমিক পাওয়া যেত তারা তাহলে ফসল রক্ষা করতে পারতেন। এবং জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বিক সহযোগিতার জন্য তারা বিভিন্ন জায়গায় তাদের কন্ট্রোল রুম খুলেছে যাতে বন্যা সহায়তা, বন্যা নিরসনে, দুর্যোগ নিরসনে কাজ করতে পারেন। তো সব মিলিয়ে সুনামগঞ্জ হাওরের দুর্যোগ আরো কয়েকদিন হয়তো থাকবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পাহাড়ে ঢল আছে এবং আবহাওয়া এখনো খারাপ। শাহনাজ। জি, এ আর জুয়েল, আপনাকে ধন্যবাদ।